আমরা এসোফেজিয়াল ভ্যারিসেস থেকে শুরু করবো। তো এসোফেজিয়াল ভ্যারিসেস মানে কি? এসোফেজিয়াল ভ্যারিসেস মানে হলো যে আমাদের লিভার সিরোসিস, আমরা অলরেডি বলেছি লিভার সিরোসিস সম্পর্কে একটা আইডিয়া আমাদের আছে। তো এসোফেজিয়াল ভ্যারিসেস মানে হলো অনেকটা আমাদের ভেরিকোজ ভেইনের মতো, বাট এই ভেরিকোজ ভেইনটা আমাদের পায়ে না হয়ে হলো আমাদের এসোফেগাসে, হ্যাঁ। এখন আমাদের এসোফেগাসে এই এসোফেজিয়াল ভ্যারিসেসটা হলে কি হয়, অনেকটা ভেরিকোজ ভেইনের মতো হলে কি হয়, প্রবলেমটা কি? প্রবলেমটা হলো, আচ্ছা কেন হয় এটা একটু আমরা জানার চেষ্টা করি। প্রথম কারণটা হলো সিরোসিস। লিভার সিরোসিস হয়ে গেলে যখন আমাদের এই নিচের যে অর্গানগুলো হয়, আমাদের লিভারের নিচের যে সাপ্লাই গুলা থাকে, মানে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই পোর্টাল সার্কুলেশন, যেটা এই যে মানে লিভার যখন একদম সিরোটিক হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন এই লিভারের ভিতর দিয়ে যে ভেসেল গুলা যায়, এই ভেসেল গুলা অনেক বেশি শক্ত হয়ে যায় এবং ইনফেরিয়র ভেনা কাভা থেকে যখন ব্লাডটা নিচের দিকে আসার চেষ্টা করে, মানে লাইক স্টোমাক, তারপর ইন্টেস্টাইন, এগুলাতে যখন আসার চেষ্টা করে, তখন এই হার্ড সারফেসের কারণে ভেসেলটা অনেক জোরে চাপ দিতে হয়। এই শক্ত জায়গার ভিতর দিয়ে অনেক জোরে চাপ দিয়ে নিচের দিকে বাড়ায়। তখন হয় কি, এট এ টাইম আমাদের বডির আপার পার্ট লাইক স্টোমাক, তারপরে এসোফেগাস, এগুলাতেও চাপ পড়ে, ইনক্লুডিং আমাদের এই স্টোমাকের নিচে, তারপরে ইন্টেস্টাইনের আশেপাশে যে ব্লাড সাপ্লাই গুলা, এগুলাতেও চাপ পড়ে, অনেক সময় রাপচারও হয়। তো রাপচার হলে এখানে তো ইন্টারব্লিডিং হবে, আর যখন তোমার উপরে, আই মিন স্টোমাকের উপরে যে এসোফেগাস থাকে না, এসোফেগাসের এখানেও তোমার রাপচার হয়ে যায় এবং ম্যাসিভ ব্লিডিং হয়। এই জন্য সিরোটিক পেশেন্টের মোস্ট ডেডলি একটা কমপ্লিকেশন হলো এসোফেজিয়াল ভ্যারিসেস। এসআইটিস হলে প্রবলেমটা এত বেশি হয় না, বাট এসোফেজিয়াল ভ্যারিসেস হয়ে গেলে পেশেন্ট একদম ইমিডিয়েটলি পেশেন্ট মারা যেতে পারে, হ্যাঁ। এটা একটা ইম্পর্টেন্ট এবং বাজে একটা কন্ডিশন, এসোফেজিয়াল ভ্যারিসেস, মানে সিরোটিক লিভারের একটা মেইন বাজে একটা ডেঞ্জারাস একটা কমপ্লিকেশন। ঠিক আছে? এবং এই এসোফেজিয়াল ভ্যারিসেসে আম তোমার এই কারণে আসলে খুবই ডেডলি প্রবলেম তৈরি করে। ঠিক আছে? তো ডাইলেশন অফ দি ভেইনস অফ দি esophagus ডিউ টু পোর্টাল হাইপারটেনশন, অলরেডি পোর্টাল হাইপার আমরা বলে ফেলেছি, লিডস টু ডিস্টেনশন, হাইপারট্রফি এন্ড ইনক্রিজড ফ্র্যাজিলিটি অফ দি ভেসেলস, frequent complication of cirrhosis or increased intra-abdominal pressure. এরপরে ফাইন্ডিংস কি? এরেকশন, নাউসিয়া, ভমিটিং, হেমাটেমেসিস বা মেলেনা। কারণ হয় কি দেখো, এই যে এখানে যে তোমার এসোফেজিয়াল ভ্যারিসেস হয়, এই যে ভ্যারিসেসটা মানে এখানে যে অত্যাধিক প্রেসারে এসোফেজিয়াল ভেইন গুলা বেশি প্রমিনেন্ট হয়ে যায়, এখান থেকে সময় ব্লিডিং হওয়া শুরু করতে করতে পারে এবং এই ব্লিডিংটা আমাদের স্টোমাকের নিচের অংশে এসে পড়ে এবং এটা আবার স্টুলের সাথে মিশে মেলেনা আকারে বের হয়ে যায়, হ্যাঁ। ট্রিটমেন্ট, যদিও বেলুন ট্রিটমেন্ট, এটা আমরা একটু পরেই দেখবো ট্রিটমেন্টটা কিভাবে হয়। তারপরে পেরিফেরাল এডেমা হয়, ইনক্রিজ স্প্লেনিক ডালনেস। স্প্লেনিক ডালনেস বলতে বোঝায় স্প্লিনে ফ্লুইড অ্যাকুমুলেটেড হয়ে যায়। তারপর আসে হলো ফ্যাটিগ, পেশেন্ট অনেক বেশি অবসাদ থাকে। অ্যাসাইটিস তো আমরা জানি, এটা খুব কমন সিরোটিক পেশেন্টদের, কমন অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দি পেরিটোনিয়াল এরিয়া। ক্যাপুট মেডুসা, ক্যাপুট মেডুসাটা হলো পেশেন্টের পেট অনেক বেশি ফুলে যায় এবং পেশেন্টের অ্যাবডোমিনাল যেই ভেসেল গুলো আছে, এগুলা এত প্রমিনেন্ট হয়ে যায়, এটাকে বলা হয় ক্যাপুট মেডুসা। তোমরা সিরোটিক পেশেন্টের দেখবা পেটে অনেক ভেইন দেখা যায়, এটাকে বলা হয় ক্যাপুট মেডুসা। আর ক্যাপুট মেডুসা কিন্তু তোমার সিরিয়াস লেভেলের বাজে কমপ্লিকেশনের ইন্ডিকেট করে, হ্যাঁ, ক্যাপুট মেডুসাটা। তারপর আসি হলো আম, ক্যাপুট মেডুসা তো বললামই। তারপর বুই, অ্যাবনর্মাল অস্কালটেটরি সাউন্ড। অ্যাবনর্মাল অস্কালটেটরি সাউন্ড মানে হলো পেটের এক পাশে আহ, এই যে দেখো, এই কন্ডিশনে তুমি যদি এই 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 ভেসেল গুলার উপরে স্টেথোস্কোপ ধরো না, তখন তোমার এই এই ভিতর দিয়ে যে ব্লাড সার্কুলেশনটা হয় ভেসেল গুলোর ভিতর দিয়ে, এটা তুমি শুনতে পাবে, এটাকে ব্রুই সাউন্ড বলে, অ্যাবনর্মাল অস্কালটেটরি সাউন্ড। এই জাস্ট এতটুকু বললেই হবে। তবে বিষয়টা এখানে না, বিষয়টা হলো পরে কি, মেডিকেল ম্যানেজমেন্ট ফর ব্লিডিং ভেরিসেস, এটা ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে অনেক কোশ্চেন হয়। এখানে বিষয়টা হলো কি, এই যে
সিরোটিক পেশেন্টদের মানে লিভার যত হার্ড হয়ে যায় এবং নেক্রোসিস এবং আম, কি বলে এটাকে নোডিউলার হয়ে যায়, গর্ত মানে গোল গোল হয়ে যায়, হার্ড হয়ে গোল গোল হয়ে যায় এইখানে। ওই যে এর ফলে কি হয়, আমাদের এসোফেজিয়াল ভ্যারিসেস অ্যাসাইটিস হয়। অ্যাসাইটিসে তো পেশেন্ট ইনিশিয়ালি মারা যায় না, তবে হ্যাঁ, এই এসোফেজিয়াল ভ্যারিসেসে পেশেন্ট মারা যাওয়ার চান্স অনেক 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 হাই থাকে। এখন কথা হলো, আমরা এর ম্যানেজমেন্ট কি করি? ব্লিডিং আমাদের মেইন প্রবলেমটা কিন্তু ব্লিডিং প্রবলেম। এই কন্ডিশনে পেশেন্টের ব্লিডিং হওয়ার চান্স অনেক হাই থাকে। এই জন্য আইসড নর্মাল স্যালাইন লেভেজ বলা হয়। আইসড নর্মাল স্যালাইন লেভেজ মানেটা কি? মানেটা হলো যে তোমার পেশেন্টদের, এই ধরনের পেশেন্টদের এরকম বেলুন দিয়ে, বেলুনের ভিতরে স্টোমাকের এই রুটে বেলুন দিয়ে এর ভিতরে নর্মাল স্যালাইন দিয়ে, যাতে করে ঠান্ডা আইস মানে নর্মাল স্যালাইন দেওয়া হয় একদম ঠান্ডা। ভাইটামিন কে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, যাতে করে কি হয়, অ্যান্টি ব্লিডিং এর মতো কাজ করে। যেহেতু এই ধরনের পেশেন্টের ব্লিডিং রিস্ক অনেক হাই থাকে। আরেকটা কারণ হলো সহজেই ব্লিডিং হওয়ার চান্স থাকে, কারণটা হলো ভাইটামিন কে। ভাইটামিন কে দুইটা সোর্স, একটা হলো আমাদের ইন্টেস্টাইন, আর একটা হলো আমাদের লিভার। তো লিভার অলরেডি ইনজিউর্ড, যার ফলে লিভার ভাইটামিন কে ইয়ে করতে পারে না, এই জন্য ভাইটামিন কে ইনজেকশন দেওয়া হয়। হোল ব্লাড ট্রান্সফিউশন, এটা তো আমরা বুঝি। এবার আসি হলো অক্টেরোটাইড বা স্যান্ডোস্ট্যাটিন। আচ্ছা, এই এই স্যান্ডোস্ট্যাটিনটা হলো এমন একটা ড্রাগ, এখানে একটু বলি। আহ এটা সিনথেটিক ফর্ম অফ সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, এটা আসলে কি? এটা হলো এই সিনথেটিক ফর্ম অফ সোমাটোস্ট্যাটিন, যেটা মূলত গ্রোথ হরমোনের মতো কাজ করে। বুঝছো? এই এটা মূলত গ্রোথ হরমোনের মতো। একটু দাঁড়াও, সরি, আমার একটা ফোন আসছিল, না ধরে উপায় নাই। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, এই যে মানে এই যে মানে স্যান্ডোস্ট্যাটিন, এই স্যান্ডোস্ট্যাটিন এক এক প্রকার সিনথেটিক সোমাটোস্ট্যাটিন গ্রুপের ড্রাগ। এই ড্রাগটা আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটা লিখে রাখো, এটা একটা আইডিয়া হবে, হ্যাঁ। এই সিনথেটিক সোমাটোস্ট্যাটিন এই ড্রাগটা মূলত গ্রোথ হরমোনের, মূলত এটা একটা গ্রোথ হরমোন, ঠিক আছে। এই স্যান্ডোস্ট্যাটিন এই ড্রাগটা একটা গ্রোথ হরমোন, এবং এই ড্রাগের ভ্যাসোকনস্ট্রিক্টর এফেক্ট থাকে। লিখে রাখতে পারো এই জিনিসটা, এই ড্রাগটার ভ্যাসোকনস্ট্রিক্টর এফেক্ট থাকে। তাহলে কি হয়, ভ্যাসোকনস্ট্রিক্টর এফেক্ট থাকলে তাহলে এরা ব্লিডিং হলে ব্লিডিংটাকে ব্লিডিং রিস্কটাকে কমায় দেয়, এবং এই ড্রাগটা আইবি বা আইএম বা সাবলিনেস দেওয়া হয়, যাতে করে ব্লাডটা লিভারের দিকে কম যায়। মানে এটা এই সোজা কথা কি, এই স্যান্ডোস্ট্যাটিন এই ড্রাগটার ভ্যাসোকনস্ট্রিক্টর এফেক্ট থাকে, এবং এই ড্রাগটা আমাদের লিভারের দিকে ব্লাড আগে যে পরিমাণ যেত, সেই পরিমাণ ব্লাডটাকে যাওয়াটাকে প্রিভেন্ট করে, সমপরিমাণ ব্লাডটাকে আগের মতো যেতে দেয় না, একটু কমায় দেয় ব্লাড সার্কুলেশনটা টুয়ার্ডস দ্য লিভার। আশা করি বুঝতে পেরেছো। এটা খুবই ভাইটাল একটা ড্রাগ, হ্যাঁ, সিরোটিক পেশেন্টদের জন্য। এরপর আসি হলো স্ক্লেরোথেরাপি, এবং এই স্ক্লেরোথেরাপিটা প্রায় মানে প্রায় না, বিশেষ করে তোমার আম ভেরিকোজ ভেইন রিলেটেড কন্ডিশনে খুবই কমনলি ব্যবহৃত হয়, হ্যাঁ। স্ক্লেরোথেরাপি একটা হলো হেমোরয়েডস, তারপরে ভেরিকোজ ভেইন, আর একটা হলো এসোফেজিয়াল ভ্যারিসেস। এই তিনটা কন্ডিশনে স্ক্লেরোথেরাপি দেওয়া হয়। এই থেরাপিটা কিভাবে দেয়, এই যে এটা ভেরিকোজ ভেইনের একটা উদাহরণ, হ্যাঁ। এখানে যেই
ড্রাগটা এই স্ক্লেরোথেরাপিতে যে ড্রাগটা ব্যবহার করে সেটাকে বলা হয় মরুহেট সোডিয়াম। এবং এই ড্রাগটা ইনজেকশনে করে আমাদের যে ভেসেলগুলো টর্চাস, আই মিন পেঁচানো যেই ভেসেল, এই ভেসেলের ভিতরে দিয়ে দেওয়া হয়। এবং এই ড্রাগটা ভেসেলগুলোকে শ্রিঙ্ক করে দেয় এবং আস্তে আস্তে চেষ্টা করে কি এই যেই পেঁচানো যেই ভেসেলগুলা থাকে, ক্যাপিলারি সার্কুলেশন হোক, ভেসেল হোক, এগুলাকে একদম শ্রিঙ্ক করে শুকায় ফেলে এবং আস্তে আস্তে পেশেন্টের মাসেলের সাথে মিশে যেতে পারে। এই জন্য এই ব্যবহার করা হয়। এই স্ক্লেরোথেরাপি ৩টা কন্ডিশনে ব্যবহার করা হয়, অ্যান্টিফ্লেক্স এর বাইরে আমি পাই নাই। একটা হলো হেমোরয়েডস, একটা হলো ভেরিকোজ ভেইন, একটা হলো এসোফেজিয়াল ভ্যারিসেস। তিনোটাই মোর অর লেস ভেরিকোজ ভেইনের মতো থাকে, হ্যাঁ? এই ৩টা কন্ডিশনে স্ক্লেরোথেরাপিটা খুবই কমনলি ব্যবহার করা হয়। এবার আসি হলো আইভি অর ইন্ট্রা আর্টেরিয়াল ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন ওই যে মানে এডিএইচ, মানে এডিএইচ ড্রাগ দেওয়া হয়, অ্যান্টিডায়াবেটিক হরমোন দেওয়া হয়, যেটা ভ্যাসোপ্রেসিন ভেসেলকে প্রেস করে বা শ্রিঙ্ক করে ফেলে টু ডিক্রিজ দ্য সার্কুলেশন টুয়ার্ডস দ্য লিভার। এগুলো তো আছে। প্লাস এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, স্যাংস টেকেন ব্লেক মোর টিউব বা এস বি টিউব, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই জায়গাটা পুরো অ্যানক্লেক্সের ভিতরে আমি এই পর্যন্ত একটা কন্ডিশন পাইছি যে কন্ডিশনে পেশেন্টের বেডের পাশে সিজর কেচি রাখতে হয়। আমার এক্স্যাক্টলি মনে পড়ে না আর কোথাও আছে কিনা, বাট এই একটা কন্ডিশন সেন্স টেকেন ব্লেকমোর টিউব বা এসবি টিউব, এই এই টিউবটা যখন পরানো হয়, কোনো পেশেন্টকে পরানো হয়, তখন বেডের কাছে তোমার ইয়ে রাখা হয়, একটা কেচি রাখা হয়, যে কোনো ইমার্জেন্সিতে যাতে একটা বেলুন, যে বেলুনটা ইনফ্লেট করা হয় সেই বেলুনটা কেটে দেওয়া যায়। সেই বেলুনটা যেটা বললাম সেটা কি, সেটা একটু দেখি আমরা। এই স্যান্স টেকেন টিউব বা বেলুন ট্যাম্পনের টিউব লিখে রাখতে পারো, স্যান্স টেকেন টিউব বা বেলুন ট্যাম্পনের টিউব। এর মানে হলো কি, মানেটা হলো দেখো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, এই ছবিটার দিকে তাকাও। এটা অনেকটা এনজি টিউবের মতো, বাট এনজি টিউব না। এটার দুইটা কাজ করে, এটা এট এ টাইম দুইটা কাজ করে। যদিও নাক দিয়ে মানে নেজোগ্যাস্ট্রিক টিউব তো অবশ্যই, বাট আমরা এনজি টিউব দিয়ে আমরা কি করি, খাবার স্টোমাকে পাঠাই বা স্টোমাক থেকে কোনো সাবস্টেন্স উপরে বের করে নিয়ে আসি, এটাই করি। কিন্তু এখানে এট এ টাইম দুইটা কাজ করে। একটা হলো এট এ টাইম এই টিউবটা স্টোমাকের ভিতরে তো যায়, প্লাস এইটা আমাদের যে এসোফেগাস দিয়ে তো নামে না, এই এসোফেগাসের এইখানে এটার ভিতরে দুইটা বেলুন থাকে, একটা হলো স্টোমাকের পার্টে আর একটা থাকে হলো এসোফেগাসের পার্টে। আই রিপিট, এই যে এইটা দেখো, এটা একদম কমপ্লিট সুন্দর করে দেওয়া আছে। এখানে দুইটা টিউব থাকে, একটা হলো এসোফেগাসের দিকে, আরেকটা থাকে হলো মানে স্টোমাকের দিকে, দুইটা টিউব মানে থাকে। যখন এই সেন্সটেকেন টিউবটা ফুলানো হয়, এই যে দেখো এখানে এসোফেজিয়াস বেলুন, তারপরে হলো তোমার গ্যাস্ট্রিক বেলুন, এই যে লাইন দেয়া আছে, হ্যাঁ? এইটা কেন দেওয়া হয় একটু বোঝার চেষ্টা করো। এই বেলুনটা যখন ভিতরে ইনসার্ট করা হয়, এটা যখন ফুলানো হয়, তখন ফুলাইলে কি হয়, এই জায়গা, এই যে এসোফেগাসে, এসোফেগাস ইনফ্লেট করে, আই মিন এসোফেগাস মানে কি বলে এটাকে, মানে ফুলে যায়। ফুলে গেলে কি হয়, এই ফোলার কারণে আমাদের এই যে ভ্যারিসেস আছে না, এসোফেজিয়াল ভ্যারিসেস, এই ভ্যারিসেস এখানে যে ব্লিডিংটা হয়তো ওই জায়গাটা একটা আর্টিফিশিয়াল একটা প্রেশার ক্রিয়েট করে যাতে করে ব্লিডিং না হয়। এই একটা কারণ। আরেকটা কারণ হলো যেই ব্লিডিং গুলা হয়েছে, সেই ব্লিডিং গুলা এই যে স্টোমাকের এদিকে দেখো, স্টোমাকের এখানে আরেকটা বেলুন ইনফ্লেট করা আছে, এই বেলুনটা মানে স্পিংচারের উপর দিকে ব্লক করে রাখে। ফলে যেই ব্লিডিংটা উপর থেকে যাই হয়েছিল না, যতটুকু ব্লিডিং হয় না কেন, সেটা নিচের থেকে না পড়ে উপরে এখানে জমা হয়ে থাকে, ফলে স্টোমাকে কোনো ব্লিডিং আসে না। আর যদি স্টোমাকে কোনো ব্লিডিং আসেও, সেটা এই যে পাইপের আরেকটা লোয়ার পার্ট অফ দি এসবি, মানে সেন্স টেকেন ব্লেকমোর টিউবের লোয়ার পার্ট, এখানে যে লোয়ার এন্ডে থাকে যেটা, সেখান থেকে সেটা তোমার এই স্টোমাকের ভিতরে যদি কোনো ব্লিডিং পড়েও থাকে, সেটা টেনে বের করে নিয়ে আসে। এই সেন্সটেকের দুইটা দুইটা পার্ট, একটা হলো আপার পার্ট, একটা হলো লোয়ার পার্ট। আপার পার্ট কি করে, আমাদের এসোফেগাসকে ফুলায় রাখে, যার ফলে একটা এক্সটার্নাল প্রেসার তৈরি করে টিউব, মানে এসোফেগাসে, যার ফলে কোনো ব্লিডিং হলেও এটা এক্সটার্নাল প্রেসারের মধ্যে ব্লিডিংটা বন্ধ করে দেয়। আরেকটা পার্ট হলো আমাদের স্টোমাকে ফুলে থাকে, যেটা আমাদের
যেই ব্লিডিংটা যদি কোনো ব্লিডিং নিচে পড়তেও চায় সেটাকে ব্লক করে দেয়, নিচে আর পড়ে না। আর যদি নিচের লোয়ার এন্ড অফ দি টিউবে কি করে, যদি যতটুকু ব্লিডিং নিচে পড়ছে ততটুকু ব্লিডিংকে চাইলে টেনে বের করে নিয়ে আসা যায়। হ্যাঁ, এই যে এখানে অ্যাসপিরেট করার অপশন আছে এই জায়গাতে। এখন কথা হইলো কেন এই সেন্স, এই যে দেখো এই যে এরকম এরকম দেখায়, মূলত এরকম দেখায় এই সেন্স টেকেন টিউব। কেন আমাদের এই একমাত্র কন্ডিশন, আমার যতটুকু মনে হয়, একমাত্র কন্ডিশন যেখানে তোমার সিজার্স প্রয়োজন। Why we need scissors at the bedside of a patient with Sengsteken Blakemore tube? If patient suddenly develops respiratory distress, cut the tube to deflate it and it can be removed immediately. দেখো এই টিউবটা আমাদের ইসোফেগাস হয়ে তারপরে স্টোমাকে গিয়ে পড়ছে। ইসোফেগাস এবং ট্রাকিয়া কিন্তু খুবই পাশাপাশি, আগে পরে। এখন এই যে টিউবটা যে ফুলায় দেয় না, আমাদের আমাদের মানে ল্যারিংস ফ্যারিংস এর উপরেও চাপ পড়তে পারে। হ্যাঁ, কোনো কারণে যদি এই টিউব ফুলানোর কারণে রেসপিরেটরি প্রবলেম শুরু হয়, সাথে সাথে এই টিউবটা, এই যে দেখো এই টিউবটা, এই যে এটা নাক দিয়ে নামে, এই জায়গাটা এসোফেগাস, এটা হলো গ্যাস্ট্রিক বেলুন। দেখো এখানে 45 ml এর মতো এয়ার থাকে আর নিচে থাকে হলো 250 থেকে 200, 200 থেকে 250 ml এয়ার ঢুকানো যায়। এই টিউবটা যেহেতু আমাদের এই ট্রাকিয়ার পাশ দিয়ে যায়, এই প্রেসারের কারণে ট্রাকিয়া যদি কোনো কারণে অবস্ট্রাক্টেড হয়ে যায় বা চাপে আটকে যায়, তখন আমাদের রেসপিরেটরি প্রবলেম হতে পারে। এই জন্য ইমিডিয়েট মানে মেকানিজমের জন্য সাথে সাথে কি করে, এই টিউবের এখান দিয়ে কেটে দেয়, এখান দিয়ে কেটে দেয়, সাথে সাথে এটা তখন ডিফ্লেট হয়ে যায়, এখান থেকে হাওয়া ছেড়ে দেয় অটোমেটিকলি। এটা যখন কেটে ফেলা হয় এখান থেকে, তখন এখান থেকে হাওয়া বের করে ফেলে এবং পেশেন্টস লাইফ সেভ হয়। একমাত্র কন্ডিশন যেখানে আমি দেখছি বেড সাইডের পাশে তোমার সিজরকে রিকমেন্ডেড করা হয়েছে। পুরো এনক্লেক্স আমি এটাই পেয়েছি। এই সিংস্টেকেন ব্লেকমোর টিউব, এটাকে বেলুন ট্যাম্পনের টিউবও বলা হয়, যেটা শুরুতেই বলে দিয়েছিলাম। তাহলে চলো আমরা একটু পড়ি। 3 lumen tube used to control bleeding by applying pressure on the bleeding varices, যেটা বলেছি 3টা লুমেন মানে 3টা পার্টে থাকে। 1 lumen serves for angiosuction, second to inflate gastric balloon and third to inflate esophageal balloon। দুইটা বেলুনের কথা তো বললামই। নার্সিং কেয়ার কি? প্রিভেন্ট ডিসলজমেন্ট অফ টিউব বাই প্লেসিং পেশেন্ট সেমি ফাউলার পজিশন, মানে পেশেন্টকে সেমি ফাউলার পজিশনে রাখতে হবে। মেইনটেইন ট্রাকশন বাই সিকিউরিং দ্য টিউব টু এ পিস অফ স্পঞ্জ অর ফোম রাবার প্লেসড অন নোজ। সেম একই রকম ভাবে আমরা যে টিউব যে করে সেম একই রকম নাকের ইয়াতেই যেন থাকে, সেজন্য একটা স্পঞ্জ বা ওই যে কি বলে এটাকে টেপ দিয়ে আটকে রাখা হয়। লেবেল ইচ লুমেন টু অ্যাভয়েড কনফিউশন। ইয়েস, প্রত্যেকটা, এই যে দেখো এখানে 3টা লুমেন, 3টা, এই যে দেখো আহ এই যে দেখো এখানে এক, এই যে এসোফেজিয়াল অ্যাসপিরেশনের জন্য একটা, বেলুনে এয়ার পুশ করার জন্য একটা সাইড, মানে এসোফেজিয়াল বেলুনে আরেকটা, স্টোমাক বেলুনে একটা সাইড, গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন, এই যে এই যে এটা দিয়ে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন করে লোয়ার এন্ড দিয়ে, এটা টেনে আনার জন্য একটা সাইড। প্রত্যেকটা লেভেল করে দেয়া দেয়া উচিত যাতে করে কনফিউশন অ্যারাইজ না করে। হ্যাঁ, তারপরে আসি হইলো ডিফ্লেট দ্য বেলুন অ্যাজ অর্ডার টু প্রিভেন্ট নেক্রোসিস। ইয়েস, আমাদের কি মনে আছে আমরা কতর উপরে পেশেন্টদের আম আ উম ট্রাকিয়ার এখানে ল্যারিংস, ট্র্যাকের পিছনে সাথেই থাকে ল্যারিংস। এইখানে কত মানে এয়ারওয়ে প্রেশার কতর বেশি দিব না? মনে আছে? আমরা রেসপিরেটরিতে পড়েছিলাম হ্যাঁ মেকানিক্যাল ভাইয়া, ভেন্টিলেশন। 228 লেস দেন 20 200 মাস্ট বি লেস দেন 20 মিলিমিটার অফ মার্কারি। প্রেশারটা থাকতে হবে লেস দেন 20 মিলিমিটার অফ মার্কারি। এজন্য বলছে গ্যাস্ট্রিক বেলুন শুড বি ডিফ্লেটেড every 24 to 36 hours. Esophageal balloon should be every 12 to 24 hours. এখানে একটা মেইন প্রবলেমটা হলো বেলুনটা ঢুকানোটা মেইন প্রবলেম না, প্রবলেমটা হলো এই ট্রাকিয়া এবং এসোফেগাস খুবই কাছাকাছি থাকার কারণে তোমার খুবই মানে কাছাকাছি থাকার কারণে রেসপিরেটরি অ্যারেস্টের চান্স থাকে। এই জন্য এই বেলুনটা এভরি 12 থেকে 24 ঘন্টার ভিতরে তোমার একটা ডিফ্লেট, মানে হাওয়া ছেড়ে দিতে হবে। এরপর প্রয়োজনে আবার দেওয়া যাবে, বাট এটা করতে হয় টু কিপ দ্য এয়ারওয়ে পেটেন্ট। তারপরে কিপ সিজার্স অ্যাট বেড সাইড এট অল টাইমস, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন এই জায়গাটা, এটা অনেকবার কোশ্চেনে পাইছি। ঠিক আছে,
কিপ সিজার্স। আচ্ছা দেখো এসোফেজিয়ালটা কে জানতে, আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপর অবজার্ভ নেয়ার্স ফর স্কিন ব্রেকডাউন এন্ড প্রোভাইড মাউথ কেয়ার এভরি 1 to 2 hours। নাকের যেই সাইডে নাক দিয়ে এটা ঢুকানো হয়, এটা ওই জায়গায় একটু স্কিন ব্রেকডাউন হয়েছে কিনা এগুলো খেয়াল করতে হয়, হ্যাঁ। ইম্পর্টেন্ট এগুলো, এই জিনিসগুলো মানে মেডিকেল ম্যানেজমেন্টের এই জায়গাটা বেশি আসে। নার্সিং কেয়ারটা, সরি মেডিকেল তো না, নার্সিং কেয়ার এই জায়গাগুলা, এটা জাস্ট একটু নর্মালি পড়লেই হয়, তবে ভেরি ইম্পর্টেন্ট জায়গা হলো এটা, কিপ সিজার্স এট বেড সাইড এট অল টাইমস। এবার আসলে এসোফেজিয়াল ভ্যারিসেসের সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এন্ডোস্কোপিক লাইগেশন অফ গ্যাস্ট্রিক এন্ড এসোফেজিয়াল ভেইনস টু স্টপ অ্যাকিউট ব্লিডিং। ইয়েস, এন্ডোস্কোপি এবং গ্যাস মানে স্টোমাক এগুলাকে একত্রে কেটে এটাকে একত্রে জোড়া দিয়ে দেওয়া হয় টু স্টপ অ্যাকিউট ব্লিডিং। পোর্ট ক্যাভাল শান্ট অ্যানাস্টোমোসিস অফ পোর্টাল ভেইন টু ইনফেরিয়র ভেনা কাভা এন্ড টু সাইড অর সাইড টু সাইড। এত দরকার নেই, ফাইনালি যদি এগুলো আসলে লিভার সিরিজ হয়ে গেলে এগুলো যতই হোক আসলে কাজ হয় না, ফাইনালি ট্রান্সপ্লান্ট করা হয়, এই জাস্ট এটুকু জানো যথেষ্ট। এবার আসলে নার্সিং কেয়ার, ওভারঅল একটা নার্সিং কেয়ার আমরা একটু দেখি। এর আগে নার্সিং কেয়ারটা কিন্তু ব্লিডিং প্রিভেনশনের জন্য, আর এটা নার্সিং কেয়ার হলো জেনারেল। Instruct measures to minimize esophageal irritation like avoid aspirin, chew food thoroughly, তারপরে avoid alcohol, etc. Instruct measure to prevent bleeding, avoid staining at stool, coughing, vigorous blowing of nose, avoid valsalva maneuver। কারণটা কি, এই কন্ডিশন গুলাতে আরো বেশি থোরাসিক প্রেসার বাড়ায় দেয়। এবং দেখো আমরা কিন্তু বলেছিলাম অ্যাবডোমিনাল এবং থোরাসিক সার্জারিতে কফ ব্রিদিং, কফিং, ডিপ ব্রিদিং এগুলা এনকারেজ করছি। দেখো আবার একই জিনিস আবার এই কন্ডিশনে মানে অ্যাভয়েড করতে বলা হয়েছে কেন? কারণটা হলো এই অ্যাবডোমিনাল প্রেসার, ভ্যালসালভা ম্যানুভার এগুলা, তারপরে কনস্টিপেশন এগুলা থোরাসিক প্রেসারটা বাড়ায় দেয়, যার ফলে ওই এসোফেজিয়াল ভ্যারিসেস থাকলে পেশেন্টের ব্লিডিং আরো দ্রুত বা দ্রুত পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে যেতে পারে, এই জন্য এগুলা এই কন্ডিশনে অ্যাভয়েড করতে বলা হয়েছে। আর কিছু অল্প কিছু কন্ডিশন আমরা তো জানি অলরেডি যে সকল প্রকার ব্রেন এবং ব্রেন রিলেটেড সার্জারিতে তোমার কিন্তু কফিং, ডিপ স্নিজিং এগুলো অ্যাভয়েড করতে বলা হয়েছে। আরো কিছু কন্ডিশন আছে যেখানে এখানে কফিং কে অ্যাভয়েড করতে বলে, লাইক ক্যাটারাক্ট সার্জারি, চোখ দেখো, মাথার ইস্যু, রেটিনাল ডিটাচমেন্ট মাথার ইস্যু, স্টাপেডেক্টমি হলো আমাদের কানের অপারেশন, কান এটাও একটা মাথার রিলেটেড ইস্যু, হাইপোফাইজেক্টমি ব্রেনের সার্জারি মানে মাথার, এসোফেজিয়াল ভেরিসেস মাত্র এটা পড়তেছি, তারপরে ইন্টারক্রেনিয়াল প্রেসার যদি বেড়ে থাকে তখনও কফিং, স্নিজিং এগুলো অ্যাভয়েড করতে বলা হয়েছে। তারপর সেরেব্রাল অ্যানিউরিজম মাথা রিলেটেড ইস্যু, এগুলা সবগুলাতে এগুলাতে কফিং এগুলাতে অ্যাভয়েড করতে বলা হয়েছে। মেজার টু প্রিভেন্ট এসোফেজিয়াল ভ্যারিসেস অলরেডি আমরা পড়ে ফেলেছি, লাইক অ্যাভয়েড স্ট্রেনিং এট মানে বাথরুমে করতে গেলে যেন কোনো কনস্টিপেশন না থাকে, অ্যাভয়েড ভিগোরাস ব্লোয়িং অফ নোজ, নাক ঝাড়তে না বলছে জোরে, কফিং করে অ্যাভয়েড করতে বলেছে, অ্যাভয়েড ভালসালভা ম্যানুভার এবং অ্যাভয়েড এনজি টিউব, ইনক্লুডিং এনজি টিউব। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এটা ডেডলি। এবার আসি হলো হেপাটিক এনকেফালোপ্যাথি, এবং এনকেফালোপ্যাথি সাধারণত একদম লাস্ট মানে কমপ্লিকেশন অফ সিরোসিস। প্রথমে সাধারণত সিরোসিস হলে অ্যাসাইটিস হয়, তারপর অ্যাসাইটিস থেকে পরে আস্তে আস্তে এটা কন্ট্রোলে না আসলে এরপরে এসোফেজিয়াল ভেরিসেস হয়, এটাও এরপরে এটাও যদি ইয়েতে না আসে তাহলে ফাইনালি এনকেফালোপ্যাথি হয়। এনকেফালোপ্যাথি বলতে বোঝায় লিভার যখন অ্যামোনিয়াকে ওই যে প্রোটিন থেকে যে NH3 উৎপন্ন এটাকে ইউরিয়াতে পরিণত করে, তাই না, হেলদি লিভার এটা করে, কিন্তু লিভার যখন এটা পারে না, এটা আমরা একটু পড়ি তাইলে বুঝতে পারবো, প্রোটিন মেটাবলিজম, প্রোটিনকে ব্রেকডাউন করে এটা হয় হলো অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া উৎপন্ন, এটা খুবই কমন, মানে প্রোটিন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হবে, এটা খুবই কমন এবং যেটা টক্সিক। কিন্তু একটা হেলদি লিভার এই সহজেই অ্যামোনিয়াটাকে এই ইউরিয়াটা একটা হেলদি কিডনি সহজেই ইউরিনের মাধ্যমে বের করে দেয়, এটা একটা নর্মাল প্রসিডিউর। যেহেতু আমাদের লিভার অনেক বেশি উইক বা ইনজিউর্ড থাকে, যার ফলে সে এই অ্যামোনিয়াটাকে আর ভেঙে, সরি,
অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে আর মানে অ্যামোনিয়া হয় ঠিকই, বাট অ্যামোনিয়াকে আর সেই ইউরিয়াতে ট্রান্সফার করতে পারে না, যার ফলে এই অ্যামোনিয়া আর ইউরিয়াতে চেঞ্জ হইতে পারে না। আর যেহেতু অ্যামোনিয়া, এই কারণে অ্যামোনিয়া বাড়তে থাকে বডিতে, এবং ওটা টক্সিক লেভেল এতটা পর্যায়ে চলে যায় যেটা ব্রেনের ফাংশনকে, নরমাল ফাংশনটাকে ডিস্ট্রয় করে, মানে চেঞ্জ করে দিতে পারে। এবং নরমাল NH3 বা অ্যামোনিয়ার লেভেল হলো 11 থেকে 35। ঠিক আছে? তো হেপাটাইন কেফালোপ্যাথি, frequent terminal complication of cirrhosis pathology কি? Cirrhotic liver is unable to convert ammonia to urea, যেটা অলরেডি স্লাইডে দেখানো হয়েছে। Ammonia accumulate which diffuse to the brain producing signs of encephalopathy. Findings কি? Early sign changes in mental status. খুবই ইজি এই জিনিসটা গেস করা। Irritability, confusion, insomnia, impaired judgment, slurred speech, slight tremors, দেখো সবই মাথা রিলেটেড বিষয়। হাইপার রিয়েক্টিভ রিফ্লেক্সেস, পজিটিভ ব্যাবিনস্কি রিফ্লেক্স। আচ্ছা, পজিটিভ ব্যাবিনস্কি রিফ্লেক্স, এটা এর আগে, এটা আমরা যদিও নিউরোতে পড়াই। দেখো পায়ের এখানে মেটাল বা মেটালিক কিছু দিয়ে টান মারলে, এইভাবে টান দিলে পা, তোমার পা, আচ্ছা এখানে দুইটা বিষয় দেখো, আমাদের প্রত্যেকের পায়ে ইয়ে করে দেখো। এটা হলো আমরা যদি আমরা টান দিলে পায়ের ইয়েটা এরকম নিচের দিকে চলে যাবে, মানে পায়ের আঙ্গুলগুলা নিচের দিকে থাকবে। এই যে এই জিনিসটা, এটা হলো আমাদের জন্য দরকার, নেগেটিভ সাইডটা। মানে আমরা কেউ পায়ের ইয়েতে টান দিলে পায়ের আঙ্গুলগুলা, কেউ সব প্রত্যেকে চাবি টাবি থাকলে অথবা মেটাল কিছু থাকলে টান দিয়ে দেখো, টান দিলে পাটা নিচের দিকে চলে যাবে, মানে আঙ্গুলগুলো নিচের দিকে থাকবে। এটা হলো আমাদের দরকার, মানে নেগেটিভ সাইনটা দরকার। কিন্তু এই যখন আমাদের ব্রেইন কন্ডিশন লাইক গ্লাসগো কোমা স্কেলেও এটা চেক করা হয়, বুঝছো, এই পায়ের ইয়েগুলা চেক করা হয়। কিন্তু এই অ্যামোনিয়া বেড়ে যাওয়ার কারণে যখন আমরা এরকম পায়ের ইয়াতে এরকম টান দেই, এখান থেকে এভাবে বাঁকা করে টান দেই, তখন পায়ের আঙ্গুলগুলো উপরের দিকে চলে আসে। এটাকে বলা হয় ব্যাবিনস্কি পজিটিভ সাইন। কিন্তু আমাদের ভালো থাকার জন্য কোনটা দরকার? নেগেটিভ সাইন। আরেকটা জিনিস বলে দেই, লেস দেন 2 ইয়ার্স বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যাবেজকি সাইন, এই যে এটা পজিটিভ না, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি? এখানে কি কনফিউজড হয়ে গেছে কেউ? থাকলে বলো। ভাইয়া, হুম, বাচ্চাদের না নিচের দিকে নামবে, সরি। বড়দের হচ্ছে দাঁড়াও ওই যে দাঁড়াও উপর দাঁড়াও দিকে দাঁড়াও যাবে। দাঁড়াও দাঁড়াও, দেখি আমি একটু আমার নিজের উপরে, সরি। এই আমি বলতেছি, এই যে এইটা এইটা হলো কি বলে, বড়দের এইটা, জন্য ভালো। হ্যাঁ এটা হলো বড়দের জন্য। উল্টায় বলে ফেলছি, দাঁড়াও। মানে আমরা যখন টান দিব, আমরা যখন পায়ের ইয়েতে টান দিব, তখন পায়ের আঙ্গুলগুলা কি বলে, নিচের দিকে থাকবে। সরি, আমরা যখন টান দিব তখন তোমার এটা আম, কি পেঁচায় গেলাম নাকি, দাঁড়াও তো, আমরা দাঁড়াও একটু টান দিয়ে দেখি। ভাইয়া, টান দিলে যদি নিচের দিকে আসে বাচ্চাদের জন্য পজিটিভ, হ্যাঁ, বাট অ্যাডাল্টের জন্য নেগেটিভ। রাইট। আর বাচ্চাদের যদি উপরের দিকে যায় ওদের নেগেটিভ, আর অ্যাডাল্টের পজিটিভ। আচ্ছা, আমি আবার বলি, আমি নিজেই পেঁচায় গেছি। বিষয়টা হলো, যখন এরকম পায়ের ইয়ে দিয়ে টান দেওয়া হয়, এই আঙুল যদি তোমার উপরের দিকে উঠে আসে, নিয়ম হইলো, এটা যখন এবার টান দেওয়া হবে, নিয়ম হইলো তোমার আম, মানে নিচের দিকে, দাঁড়াও, হ্যাঁ নিচের দিকে যাওয়া। হ্যাঁ, যখন তোমার যখন তোমার এরকম টান দেওয়া হবে, মেটালিক কিছু দিয়ে টান দেওয়া হবে পায়ের, পা পা কি বলে, পাম অফ দি ফুট নাকি কি বলে, পায়ের তলা, পায়ের তলায় যখন টান দেওয়া হবে আঙ্গুল নিচের দিকে যাবে, এটা হলো তোমার নেগেটিভ। ঠিক আছে? বাচ্চা মানে আমাদের দরকার হলো নেগেটিভ সাইন। ঠিক বলতেছি না রিয়া, পাইসারে? নেগেটিভ না বলে অ্যাবনরমাল নরমাল এইভাবে বললে আচ্ছা ইজি লাগে। আচ্ছা, হ্যাঁ, এটা আমি পেঁচে গেছি আসলে। আচ্ছা হ্যাঁ, মানে আমাদের জন্য নরমাল হলো কোনটা? পায়ের এখানে টান দিলে পায়ের আঙ্গুল নিচের দিকে যাবে।
এটা হলো আমাদের জন্য নরমাল। ঠিক আছে? এটা। আমাদের দরকার হলো এটা। আর যদি এই পায়ের এখানে এরকম মানে নিডেল মানে মেটালিক কিছু দিয়ে টান দিলে পায়ের আঙ্গুল যদি উপরের দিকে চলে আসে, এটা কিন্তু অ্যাবনরমাল। যেটাকে পজিটিভ হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে? বুঝা গেছে? বাকিরা কি বুঝছো? আমি কি বলছি এখানে আমি নিজেই ইয়ে হয়ে গেছিলাম। তৌকির একবার হ্যাঁ বলো ভাইয়া তো। বুঝতে পারছি। এটা আমাদের কঠিন কিছু না। তবে এটা মানে মানে নিজেদের উপরে প্র্যাকটিস করলে বেশি ইজিলি মনে থাকে। উম মানে অ্যাডাল্টদের জন্য যেটা মানে নরমাল সেটা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবনরমাল। আর যেটা বড়দের ক্ষেত্রে অ্যাবনরমাল সেটা বাচ্চাদের ক্ষেত্রে নরমাল। আচ্ছা আমি এখানে আর না পেঁচাই। পরে আমি নিজেই কনফিউজড হয়ে যাবো। এটা আবার পাবো, হ্যাঁ? নিউরোতে আবার পাবো এটা। টেনশন নেই। পজিটিভ বেবিনস্কি রিফ্লেক্স, তারপরে সাইন্স অফ প্রোগ্রেসিভ ডিজিজ। ডিজিজটা আর কিভাবে প্রোগ্রেসিভ? প্রথমে আসে হলো অ্যাস্ট্রেক্সিস, মানে হাত পা কাঁপতে থাকে। ঠিক আছে? হাত পা কাঁপতে, এটাকে বলা হয় ফ্ল্যাপিং ট্রেমরও বলা হয়, হ্যাঁ? র্যাপিড নন রিদমিক এক্সটেনশন এন্ড ফ্লেকশন ইন রিস্ট এন্ড ফিঙ্গার্স। এই যে এটা কন্টিনিউয়াসলি হাত কাঁপতে থাকে, এটা ফ্ল্যাপিং ট্রেমর বলে এটাকে। ঠিক আছে? তারপরে ডিসওরিয়েন্টেশন, এটা তো বুঝোই। তারপরে অ্যাপ্রাক্সিয়া হলো পেশেন্ট আগে যে নরমাল কাজগুলো করতে পারতো সেটা এখন আর সেগুলো করতেই পারে না। যেমন আগে পেশেন্ট ইজিলি চুল আঁচড়াইতে পারতো, আগে সে পানির মগ ধরে পানি খেতে পারতো, এটা সে করতে পারে না এখন। এটাকে বলে অ্যাপ্রেক্সিয়া। হ্যাঁ, আগের ইনএবিলিটি টু পারফর্ম কোঅর্ডিনেটেড মুভমেন্টস অর ম্যানিপুলেটেড অবজেক্টস, মানে যেটা আগে করতো ইজিলি সেই কাজগুলো এখন আর সে করতে পারে, এটাকে অ্যাপ্রেক্সিয়া বলে। ফেসিয়াল গ্রাইমেসিং, তার ইয়েগুলা মুখের যে মাসেল গুলো এগুলা মানে, আচ্ছা তোমরা কি এরকম দেখছো অনেকে শুধু শুধুই চোখের এক পাশ কাঁপে, মনে হয় যে চোখ টিপি মারে? এরকম দেখছো কখনো? পাইছো কেউ? দেখো নাই? যদি নাও দেখে থাকো এরকম নেক্সট টাইম খেয়াল করে, আমি পাইছি। একটা রোগ আছে, আহ কি বলে আমার নামটা যাই হোক, এরকম পাওয়া যায়, এটাকে ফেসিয়াল গ্রাইমেসিং বলে। হ্যাঁ, ফেসিয়াল গ্রাইমেসিং মানে চোখের মাসেল, মুখের যে মাসেল গুলা এগুলা টুইচিং করতে থাকে, কাঁপতে থাকে। তারপরে ফিটোর হেপাটিকাস, মানে হইলো মুখ দিয়ে মানে ওই NH3 অ্যামোনিয়ার একটা মাস্টি গন্ধ আসে। হ্যাঁ, মানে তোমার আম, এই ফিটোর হেপাটিকাসটা আসলে বলতে বোঝায় হলো এই পেশেন্টের শরীরে যখন এই অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায় তখন এই অ্যামোনিয়ার একটা তোমার মাস্টি ফ্রুটি একটা ব্রিদ পাওয়া যায়। এটা কিটোন ওর উপস্থিতির কারণে এরকম হয়। মানে সোজা কথা হলো ওই অ্যামোনিয়া পেশেন্টের এই সিরোটিক পেশেন্টদের যখন মুখে এরকম এই মাস্টি বা ফ্রুটি ব্রিথ পাওয়া যায়, মানে হলো পেশেন্টের কন্ডিশন ইজ গেটিং ওর্স এন্ড ওর্স। এবং এই সেম ফ্রুটি ফ্রুটি ব্রিদিং আরেকটা কন্ডিশনে পাওয়া যায়। কেউ বলতে পারবা? এন্ডোক্রাইনোলজিতে পড়ছো? ডায়াবেটিস কিটোএসিডোসিস। ভেরি গুড, ডায়াবেটিক কিটোসিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইন। এটা তোমার ইয়েতে খুবই কমনলি ব্যবহার করা হয় কোশ্চেনে, যে ফ্রুটি ব্রিদিং, পেশেন্টের ফ্রুটি ব্রিদিং উল্লেখ করে। এটা হয় হলো এই কিটোনের উপস্থিতির কারণে। হ্যাঁ, ফ্রুটি ব্রিদিং হয় ডায়াবেটিক কিটোসিডোসিসে। আর লেট সাইন হিসেবে পেশেন্ট কোমা হয়ে যাবে এবং পেশেন্ট কোমাটোস হয়ে যাবে এবং তার রিফ্লেক্স গুলা নাই হয়ে যাবে, পেশেন্ট হাত পা নাড়াতে পারবে না, পা নাড়াতে এগুলো এরকম। আচ্ছা, এই জিনিসটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। আমরা অল্টারেশন ইন লেভেল অফ কনসিয়াসনেস, চেঞ্জ ইন মেন্টাল স্ট্যাটাস, কনফিউশন, রেস্টলেসনেস, ইরিটেবিলিটি, ড্রাউজিনেস, এগুলা নিচের কোনো না কোনো একটা সাইন হবে। পেশেন্ট যদি কখনো
লেভেল অফ কনসিয়াসনেস চেঞ্জ হয়ে যায়, মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়, কনফিউশন থাকে, রেস্টলেসনেস, ইরিটেবিলিটি, ড্রাউজিনেস থাকে, তাহলে নিজের কোনো না কোনো একটা সাইন হবেই। যেমন কি এই স্লাইডটা ৫-৭ বার পড়ো, দেখবা যে অনেক কোশ্চেনের অ্যান্সার পাবা। ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়লে কনফিউশন হবে, কোনো না কোনো একটা হবেই। ব্লাড সুগার কমে গেলে এই যে পেশেন্ট কনফিউজ থাকে, ড্রাউজি হয়ে যায়। তো ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড লাইক এক্সারবেশন এটা হয়। অক্সিজেন কমে গেলেও হাইপোক্সিয়া, ব্লিডিং এটা হতে পারে। অ্যামোনিয়া যে সিরোটিক পেশেন্ট, হেপাটিক এনকেফালোপ্যাথিতে এটা হয়। ইউরিয়া বেড়ে গেলে, রেনাল ফেলিওর হয়ে গেলে পেশেন্টের কনফিউজড হয়ে যায়। থাইরয়েড স্টর্ম বা সেপসিসও এই জিনিসটা হতো। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা অনেক কোশ্চেন এটা দিয়ে সলভ করছি এই স্লাইডের মাধ্যমে। আহ এটা আসলে ডায়াগনোসিস। কিভাবে আমরা এটা ডায়াগনোসিস করবো হেপাটিক এনকেফালোপ্যাথি? লাইক ইনক্রিজ সিরাম অ্যামোনিয়া লাইক ১১ থেকে ৩৫ হলো নরমাল রেঞ্জ। তাই প্রলং পিটি মানে প্রোথ্রোম্বিন টাইম, কারণটা কি? ভেরি সিম্পল। লিভার ক্যানট প্রোডিউস ক্লটিং ফ্যাক্টর। সিম্পল। ডিক্রিজ হিমোগ্লোবিন অ্যান্ড হেমাটোক্রিট। মেডিকেল ম্যানেজমেন্ট কি? হাই কার্বোহাইড্রেট, লো ফ্যাট, প্রোটিন ফ্রি ডায়েট। ইয়েস। কেন প্রোটিন ফ্রি? সিম্পল, কারণ প্রোটিন যদি সে আরো খায় তাহলে আরো বেশি অ্যামোনিয়া বডিতে বাড়বে। সাপ্লিমেন্টাল ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন কে এটসেট্রা, কারণ ভিটামিন কে ব্লিডিং রিস্ক কমায়। এনেমা দেওয়া হয়। ইয়েস। এনেমা দেওয়া হয় কেন? ভেরি সিম্পল, কারণ এই এনেমাতে যেই ল্যাকটোলোজ এগুলা ব্যবহার করা হয়, এরা আমাদের এই যে এই এই এনেমার ভিতরে যেই সাবস্টেন্স গুলা থাকে বা ইনগ্রেডিয়েন্ট থাকে, এটা স্টুলের সাথে মিশে আমাদের বডি যে এক্সট্রা অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটাকে টেনে বডি থেকে বের করে নিয়ে আসে। এইভাবে বডির অ্যামোনিয়া কমায় এবং পেশেন্টের কন্ডিশন আস্তে ভালো করার চেষ্টা করে। এই যে দেখো, ল্যাকটুলোজ ফর hepatic encephalopathy. Lactulose helps to reduce the production of ammonia by the intestinal normal flora and promote the excretion of ammonia. It also decreases the reabsorption of blood breakdown products in the intestine and related ammonia production. In effect, it helps to improve mental status in a patient with cirrhosis and hepatic encephalopathy. আরেকটা জিনিস বলি যে উইথ ল্যাকটোলোজ সিরাপ খেলে তোমার ২ থেকে ৩ বার কিন্তু বাথরুম এক্সপেক্টেড, মানে ২ থেকে ৩ বার বাথরুম হতে পারে, এটা খুবই কম, এটা সমস্যা না, এক্সপেক্টেড। বাট এটা যদি ৪ বারের বেশি হয় তাহলে ওভারডোজ ইন্ডিকেট করে। ল্যাকটোলোজ ক্যান বি গিভেন ইন এমটি স্টোমাক টু স্পিড আপ দ্য অ্যাবজর্পশন। ল্যাকটোলোজ ক্যান বি গিভেন উইথ ওয়াটার অর জুস এটসেট্রা। তারপরে আসি হলো ক্যাথারটিক্স, এই ল্যাকটোলোজ যেটা বললো, ইন্টেস্টাইনাল অ্যান্টিবায়োটিক্স লাইক নিওমাইসিন এটসেট্রা। এরপরে আসি হলো নার্সিং ম্যানেজমেন্ট, প্রোটেক্ট ক্লায়েন্ট ফ্রম ইনজুরি, অ্যাভয়েড ড্রাগস দ্যাট আর ডিটক্সিফাইড বাই লিভার লাইক টাইলেনল, তারপরে মিথাইল ডোপা, ফিলথায়াজিন, প্রোভাইড আই কেয়ার এটসেট্রা। এই ছিল মোটামুটি আমাদের ইয়ে। এছাড়া আর আমরা এটা জানি, দেখো ভিটামিন কে সাপ্লিমেন্টস বা ইনজেকশন কোথায় কোথায় প্রয়োজন পড়ে, লাইক নিউবর্ন আমরা অলরেডি জানি কেন নিউবর্নদের প্রয়োজন। ইলিয়াল কন্ডিশন, এনি ইন্টেস্টাইনাল সার্জারি, এনি মানে ভিটামিন কে প্রয়োজন, কারণ নর্মাল ফ্লোরা ডিস্ট্রয় হয়ে যায় ওই সার্জারির আগে। সিরোটিক পেশেন্ট, কারণ কি ওই যে লিভার তো আর ভিটামিন কে তৈরি করতে পারে না, এই জন্য। এবারে ছিল হেপাটো সেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার। এবং এটা বলার আগে আরেকটা জিনিস বলে দেই, এটা কিন্তু হেপাটাইটিস বি এর কমপ্লিকেশন, মেজর কমপ্লিকেশন। হ্যাঁ, হেপাটো সেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার আর কি। হ্যাঁ, প্রাইমারি ক্যান্সার অফ দি লিভার ইজ রেয়ার। সাধারণত প্রাথমিকভাবে লিভার ক্যান্সার হয় না। ইফ ইট অকার্স ইটস এ ফ্রিকুয়েন্ট কমপ্লিকেশন অফ হেপাটাইটিস বি।
মানে প্রথমে কিন্তু লিভার ক্যান্সারটা ছিল না, হয়তোবা ছিল অন্য কোনো ভাইরাল ডিজিজ লাইক হেপাটাইটিস বি, ওইটা আর ভালো হয় নাই, লাস্ট এটা ক্যান্সারে টার্ন করছে। এইটা হলো মেইন কারণ আর কি। সেকেন্ডারি লিভার ক্যান্সার মে বি মেটাস্টাসাইজড ফ্রম কোলন, অনেক সময় হয় কি কোলন ক্যান্সার হতে পারে, বাট কোলনের কারণ কোলনের থেকে আবার লিভারে চলে আসছে, এরকম হতে পারে। রেকটাম ক্যান্সারও রেকটামের থেকেও এরকম হতে পারে, প্যানক্রিয়াস, ব্রেস্ট এটসেট্রা। হায়ার ইনসিডেন্স ইন মেন পুয়ার, সাধারণত এটা হলে আর বাসায় ভালো হয় না, আসলেই ভালো হয় না, কিন্তু খুবই ডেডলি হয় আসলে। এবং ডক্টররা রেট দিয়ে দেয় যে সেটা তো দিনে মারা যাবে, বলে দেয়। ফাইন্ডিংস কি ভেরি সিম্পল। পেশেন্টের ওয়েট লস হবে, রাইট আপার কোয়াড্রেট ডিসকমফোর্ট হবে, কারণ পেশেন্টের ওই যে লিভার তো রাইট আপার কোয়াড্রেটে না, এই তোমার বড় হয়ে যায় এই জন্য। তারপরে হেপাটোমেগালি হবে, ব্লাড টিংড অ্যাসাইটিস হবে, ফ্রিকশন রাব ওভার লিভার জন্ডিস হবে, কারণ পেশেন্টের তো লিভার ওই যে সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়, বুঝো। আচ্ছা, এরপর আসলে ডায়াগনোসিস। ইনক্রিজ আলফা ফিটোপ্রোটিন, এএফপি, এবং এএফপি নরমাল রেঞ্জ হলো লেস দেন 10 এনজি পার এমএল। এটা ইম্পর্টেন্ট একটা স্লাইড, এটা প্রায় কোশ্চেন আসে, অনেক এনফ্লেক্স আসে। এএফপি লেভেল, আচ্ছা, এএফপি এর নরমাল রেঞ্জ হলো লেস দেন 10 এনজি পার এমএল। সাধারণত এই এএফপি লেভেল বাড়ে হলো নিউরাল টিউব, বাচ্চাদের ক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্ট যদি হয় তখন, মানে ফিটাস থাকা অবস্থায়, বুঝছো, ফিটাস থাকা অবস্থায় মায়ের এএফপি লেভেল চেক করা হয়। যদি ফিটাস প্রেগন্যান্সি অবস্থায় মায়ের এই এএফপি বাড়ে, তাহলে এটা বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট ইন্ডিকেট করে। লাইক মানে কি এর মানে হলো, এএফপি লেভেল যদি একটা গর্ভবতী মায়ের বেড়ে যায়, সেক্ষেত্রে এটা স্পাইনা বিফিডা বা স্পাইনা বিফিডা অকালটা এটা ইন্ডিকেট করতে পারে, মানে নিউরাল টিউব ডিফেক্ট, ঠিক আছে। আর যদি এএফপি লেভেল যদি কমে যায়, তখন এটা ইন্ডিকেট করে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম হয় না, তখন এটা এটা এই টেস্টটা কিন্তু প্রেগনেন্সি অবস্থায় করা হয়, এএফপি লেভেল। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি এএফপি লেভেল বেড়ে যায়, তাহলে এটা লিভার ক্যান্সার ইন্ডিকেট করে, ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার কোশ্চেনে পাওয়া গেছে। Management की chemotherapy and radiation for palliation, resection of liver segment if it is localized. তারপরে আসলে প্রি অপারেটিভ নার্সিং এর বাউল প্রিপারেশন টু ডিক্রিজ অ্যামোনিয়া, ভিটামিন কে ইনজেকশন। পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার কি অ্যাডমিনিস্টার 10% গ্লুকোজ ফর ফার্স্ট 48 আওয়ার্স টু অ্যাভয়েড র্যাপিড ড্রপ ইন ব্লাড সুগার, মনিটর হাইপার বা হাইপোগ্লাইসেমিয়া, মনিটর ফর ব্লিডিং, অ্যাস ফর সাইন্স অফ হেপাটিক এনকেফালোপ্যাথি, মানে কি অ্যামোনিয়াটা চেক করতে হবে। এই কেন এবার আসি হলো আমাদের খুবই কমন একটা জিনিস, কোলিসিস্টেটিস বা কোলিলিথিয়াসিস, মানে গল ব্লাডার, ইনফ্লামেশন অফ দি গল ব্লাডার। অ্যাকিউট অর ক্রনিক ইনফ্লামেশন অফ দি গল ব্লাডার মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ গল স্টোনস বা কোলিলিথিয়াসিস। গল গল ব্লাডারে, এই যে গল ব্লাডারের ভিতরে যে পাথরটা হয়, এটাকে বলা হয় কোলিলিথিয়াসিস বা স্টোন, ঠিক আছে। একটা জিনিস লিখে রাখো, গল স্টোনটা কিভাবে তৈরি হয়। একটা হলো কোলেস্ট্রল, আর একটা হলো বাইল পিগমেন্টস, এই দুইটার মিলিত হয়ে গল স্টোন তৈরি হয়। গল গল ব্লাডারে পাথর হওয়ার জন্য বা গল ব্লাডার ইনফ্লামেশন হওয়ার জন্য পাঁচটা এফ, পাঁচটা রিস্ক ফ্যাক্টর আছে, যেটাকে ফাইভ ফাইভ এফ এস ফর গল ব্লাডার লিখে রাখো সবাই। ফাইভ এফ, পাঁচটা এফ ফর গল ব্লাডার। প্রথমটাই হলো ফেয়ার স্কিন, এফ ফর ফেয়ার স্কিন, 40 ইয়ার্স,
লিখে রাখো সবাই। প্রথমটা হলো ফেয়ার স্কিন, 2 নাম্বার হলো 40 ইয়ার্স, 3 নাম্বার হলো ফিমেল, 4 নাম্বার হলো ফ্যাটি মানে মোটা থাকলে, 5 নাম্বার হলো ফার্টাইল ফিমেল। 5 নাম্বারটা হলো ফার্টাইল ফিমেল, এটা লিখে রাখো। 5 F ফর গল ব্লাডার। প্রথমটা হলো ফেয়ার স্কিন, 40, ফিমেল, ফ্যাটি এবং ফার্টাইল ফিমেল। 5FS। একটু পরেই এগুলো বলে দিব কেন এই জিনিসগুলো বলছি। আচ্ছা বলি ফেয়ার স্কিন, আচ্ছা একটু পরেই আস্তে আস্তে বলবো। আহ তাহলে গল স্টোন তৈরি হওয়ার জন্য কি লাগে? কোলেস্ট্রল লাগবে, কারণ কোলেস্ট্রল থেকেই কিন্তু লিভার করে বাইল সল্ট উৎপন্ন করে। হ্যাঁ, এটা জমা হয় কোথায়? গল ব্লাডারে। আরেকটা ছিল বাইল পিগমেন্টস, একটু পরেই আমরা পড়বো। চলো আমরা একটু প্রথমে ছিল প্যাথোফিজিওলজি। ইনফ্লামেশন occurs within the wall of the gallbladder and may lead to thickening edema, ইস্কিমিয়া এবং ইভেনচুয়াল নেক্রোসিস। মানে আমাদের যে গল ব্লাডারটা আছে, এই গল ব্লাডার মানে এর ওয়ালটা মোটা হয়ে তোমার কি হয়, মানে মোটা হয়ে যায় এবং এর ফলে এডেমা হয়ে যায়, ইস্কিমিয়া, ইভেনচুয়ালি নেক্রোসিস হয়ে যায়। মূলত বিষয়টা হলো, আমি তোমাকে যদি সংক্ষেপে যদি বলি, হাই কোলেস্ট্রলের কারণে, হাই কোলেস্ট্রল লেভেল বডিতে, যাদের কোলেস্ট্রল লেভেল বেশি তাদের কিন্তু আম, এই গল ব্লাডার স্টোন বা কোলিলিথিয়াসিস হওয়ার চান্স বেশি। কেন? ভেরি সিম্পল, ফ্যাটি, যত বেশি ফ্যাট তত বেশি কোলেস্ট্রল উৎপন্ন করবে লিভার, তত বেশি বাইল সল্ট গল ব্লাডারে স্টোর হবে। ঠিক আছে, বুঝছো? এর মনে আছে লিভার কিভাবে এই বাইল উৎপন্ন করে? এবং এটাও বলেছিলাম কিভাবে অ্যান্টি কোলেস্ট্রল ড্রাগ গুলা লিভারকে ফোর্স করে টু প্রডিউস মোর বাইল অ্যান্ড হেল্পস টু কি বলে রিডিউস দা, বিশেষ করে স্ট্যাটিন ড্রাগ গুলা কিভাবে কাজ করে এটা মনে আছে? ইয়েতে বলেছিলাম যে কার্ডিওলজিতে লিভারকে মোর ফোর্সফুলি সে ইয়ে করে, কি বলে, ফ্যাটকে ভেঙে দিয়ে বাইল প্রডিউস করে। এই বাইলগুলা তোমার রিঅ্যাবজর্পশন না করে স্টুলের সাথে মিক্সড হয়ে বডি থেকে বের হয়ে যায়। যদি মনে না থাকে আবার একটু ব্যাক করো, তাহলে কাজে দিবে। আচ্ছা, ইনফ্লামেশন occurs within the wall of the gallbladder and may lead to thickening, edema, ischemia, and eventual necrosis. Gallstones are frequently formed of cholesterol and may also be formed of bile pigments. Stone formation may be caused by genetic defect of bile composition, gallbladder বা bile stasis or infection. তো রিস্ক ফ্যাক্টর যেটা যেটা অলরেডি বলছি 5 Ps, প্রথমে আসলে পোস্ট মেনোপজাল ওমেন বা ইআরটি, ওমেন টেকিং ওরাল কন্ট্রাসেপটিভস, তারপর হলো ওমেন ওভার 40, ককেশিয়াস বা ককেশিয়ান মিন্স ফেয়ার স্কিন, আর একটা হলো ওবিস। আচ্ছা, তোমরা এই 5টা ইনফরমেশন মাথায় রেখে আমি কোশ্চেনে সরাসরি পেয়েছি। ফেয়ার স্কিন, 40, ফিমেল, ফ্যাটি এবং ফার্টাইল ফিমেল, এই কন্ডিশন থাকলে তোমার তাদের ইয়েগুলা বেশি হয়, মানে গল ব্লাডারে ফসল বেশি হয়। Findings কি? Epigastric or right upper quadrant pain that radiate to the scapula, precipitated by a heavy meal or occurring at night, may start 2 to 4 hours after eating. Yes, এই এটা একটু খেয়াল করো যে মানে ফ্যাটি ফুড খাওয়ার পরে পেনটা বাড়ে কেন? একটু মাথা খাটাও। কেন ফ্যাটি ফুড খাওয়ার পরে পেনটা বেড়ে যায়, কেন বলো তো? লিভারটা তো কাজই করতে পারছে না এই কারণে।
বিষয়টা হলো এই যে আমরা খাবার খাই এটা আমাদের ডিউটেনামে এসে যখন পড়ে তখন আমাদের গলব্লাডার থেকে বাইল এবং আমাদের প্যানক্রিয়াস থেকে এনজাইম এসে ডিউটেনামে এসে পড়ে। এখন কথা হলো এই খাবারটা যখন আসে তখন এই খাবারটা ডিউটেনামে যখন আসে ডিউটেনাম থেকে একটা সিগন্যাল পাস করে আমাদের প্যানক্রিয়াস এবং আমাদের গলব্লাডারকে, যাতে করে তারা প্যানক্রিয়াটিক এনজাইম এবং বাইলটা আমাদের খাবারে এসে ছাড়তে পারে। এখন গল ব্লাডার যদি ইনজিউর্ড থাকে, আই মিন ইনফ্লেমড থাকে, বা গল ব্লাডার ইনফ্লেমড না, বাট গল ব্লাডারে পাথর হওয়ার কারণে বাইলটা আসতে পারতেছে না। গল ব্লাডারে এই যে দেখো, আমি বুঝাই দেখাই, অথবা এখান থেকে দেখতে পারো, এই যে দেখো, এই যে গল ব্লাডার, গল ব্লাডারে দুইটা কারণ হতে পারে। একটা হলো ইনফ্লেমড, গল ব্লাডার নিজে ইনফ্লেমড হয়ে গেছে, মানে মানে ইনফ্লামেশন হয়েছে। এই যে আরেকটা কারণ হতে পারে যে গল ব্লাডার ইনফ্লামেশন হয় নাই, কিন্তু গল ব্লাডারের ভিতরে পাথর জমছে বাইল সল্টের কারণে, বাইলের কারণে। এখন এই বাইল, এই এই ধর আমি ইয়েটা দিয়ে বুঝাই, তোমার অবস্ট্রাকটিভ কোলিথিস যেটা, মানে গল ব্লাডারে যে পাথরটা হয়েছে এই পাথরটা ডাক্টের ভিতরে গিয়ে আটকে গেছে। এই যে দেখো, এখানে আটকে গেছে অথবা এখানে আটকে গেছে, কিন্তু আমাদের এই ডিউটেনামে খাবার আসার পরে গল ব্লাডারকে সিগন্যাল পাঠাইছে বাইল সল্ট রিলিজ করার জন্য, প্যানক্রিয়াসকে সিগন্যাল পাঠাইছে প্যানক্রিয়াটিক এনজাইম পাঠানোর জন্য। দেখা যায় সিগন্যাল পাঠাইছে ঠিকই, কিন্তু এই যে পাথর থাকার কারণে বাইল এখান থেকে বের হয়ে আসতে পারতেছে না, তখন এখানে ব্যথার শুরু হয়, ব্যথার উৎপত্তি হয়। এই বিশেষ করে ফ্যাটি ফুড জাতীয় খাবার খেলে এটা বেশি হয়। এই জন্য বলছে যে রেডিয়েট টু, এবং এই ব্যথাটা আমাদের স্ক্যাপুলা বরাবর ছড়ায়া যায়, বিশেষ করে হেভি মিল এবং ফ্যাটি ফুড। মোস্ট ডেডলি সাইন হলো, মানে মোস্ট ইম্পর্টেন্ট সাইন হলো ইনটলারেন্স অফ ফ্যাটি ফুডস। ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা, এটা কোশ্চেনে পাওয়া গেছে বেশি। ইনটলারেন্স অফ ফ্যাটি ফুডস, ঠিক আছে। এরপর আসলে পজিটিভ মার্ফি সাইন, মানে হলো পজিটিভ মার্ফি সাইন হলো patient cannot take a deep breath when right upper quadrant is palpated। মানে যখনই তোমার রাইট আপার কোয়াড্রেন্ট চাপ দিয়ে ধরে, মানে চাপ দেয়, প্যালপেট করে, তখন আর পেশেন্ট শ্বাস নিতে পারে না ব্যথায়। এবং দেখবা এরকম শুনছো যে আমাদের স্যার বলছিল যে আমরা জিজ্ঞেস করছিলাম যে এই মানে সরি অ্যাপেন্ডিসাইটিস না, এই গল ব্লাডার স্টোনের ব্যথাটা কেমন, তখন বলছিল যে তোমার ব্যথাটা এমনই যে তুমি বাসায় থাকতে পারবে না। The positive Murphy sign, patient cannot take deep breath when right upper quadrant pain is palpated. Guarding, ব্যথায় পেশেন্ট ধরে রাখে, পেটটা ধরে রাখে। রিজিডিটি, শক্ত হয়ে যায়। রিবাউন্ড টেন্ডারনেস, ইনক্রিজ টেম্পারেচার, যদি ইনফ্লামেশন হয় তাহলে। ট্যাকিকার্ডিয়া, ব্যথা হলে ট্যাকিকার্ডিয়া তো হবে, সিম্পল। প্লুরাইটিস, জন্ডিস হতে পারে। তারপরে হলো ক্লে কালার্ড স্টুল। বলো তো কেন ক্লে কালার্ড স্টুল? বাইল ডাক্টটা হচ্ছে ওইটা অবস্ট্রাকশন হয়ে গেলে তখন স্টুলটা পেল কালার হয়, ইউরিনটাও ডার্ক কালার হয়। ভেরি গুড, খুবই ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এটা। দেখো বিশেষ করে এটা হয় সাধারণত অবস্ট্রাকশনের সময় ক্লে কালার স্টুলে। দেখো এই পাথরটা এসে এর পথটাকে ব্লক করে দিয়েছে, তাহলে বাইলটা কিভাবে আসবে? আর আমরা এর এর আগেও বলেছিলাম বাইলের কারণেই কিন্তু স্টুলের কালার একটু ইয়েলো হয়, ন্যাচারাল কালার হয় বাইলের কারণে। বাইল যদি না থাকে তার মানে স্টুল কি হবে, ক্লে কালার হয়ে যাবে। এবং এই ক্লে কালার স্টুল হয় হলো বিলিয়ারি অবস্ট্রাকশন, মানে বাইল অবস্ট্রাক্টেড হয়ে গেলে, হ্যাঁ। তারপর আরেকটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, ডার্ক কালার ইউরিন, তো অলরেডি বলে ফেলছো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো স্টিয়াটোরিয়া, বা স্টিয়াটোরিয়া কি বলছিলাম এর আগেও বলেছিলাম, ফ্যাটি ফ্রথি ফাউল স্মেলিং স্টুলস। মনে আছে এই ফ্যাটি স্টিয়াটোরিয়াটা আর কোন কন্ডিশনে হয় বলতে পারবা? অলরেডি পড়াইছি, প্যানক্রিয়াটাইটিস, সিলিয়াক ডিজিজ,
কন্ডিশনস উইথ স্টিয়াটোরিয়া, সিস্টিক ফিব্রোসিস, সিলিয়াক ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস, কোলিসিস্টাইটিস এগুলোতে কেন এগুলো হয়? কারণ প্যানক্রিয়াটিক এনজাইমটা বের হতে পারে না, ফলে এরা ফ্যাটকে ব্রেকডাউন করতে পারে না। ফলে কি হয়, যে খাবারটা খায় সেখানে ফ্যাট অনেক স্টুডেন্টের সাথে অনেক বেশি ভাইয়া ফ্যাট থাকে। ক্লাস অফ হয়ে যাবে এখন। হ্যাঁ, চলো আমরা একটা ব্রেক 10 মিনিটের একটা ব্রেক 10 মিনিট।